নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুর্বল কংগ্রেস ও একের পর এক ক্ষমতাচ্যুত দলের টলমলে জোট। ইন্ডিয়ার অস্তিত্ব রক্ষার বৈঠকেও কাঁটা ডিএমকে আপ সিপিএম। যেখানে হাত দিচ্ছে পচা দুর্গন্ধ, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে। দুর্নীতি শুনিয়ে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। মাথা ধরে বালতির জলে ডুবিয়ে রাখার পর ব্লেড দিয়ে 7 বছরের ছাত্রীর হাতের শিরা কেটে খুন। কৃষ্ণনগরের স্কুলে দিদিদের কাণ্ড। তৃণমূল নেতার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। বেঁধে ঘোরানো হলো পাড়াময়। শ্বাসযন্ত্রে কিছুতেই ফু দিতে পারছে না মদ্যপ, চর কষালেন পুলিশকর্মী। ভিডিও ঘিরে বিতর্ক। জমি দখলের অভিযোগে গ্রেফতার। আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথের তৃণমূল কাউন্সিলর। দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি। তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক। দলবিরোধী কাজে বিধায়ককেও রেওয়াত নয়, সাফ বার্তা শ্রমিকের। সাসপেন্ডেড 3 বিজেপি নেতা। শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই 5টি দাবি ককরোচ জনতা পার্টির। মানবে কেন্দ্র? বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর। মমতার গড়া কমিটিতে শুধু গৌতম। একে নেব না ওকে নেব না বললে হবে না, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশালের। কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের। সিট ছাড়তে বলেনি নেত্রী, ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ। ক্ষমতায় থাকলে বদমাইশদের ভিড় বাড়ে। রাজ্য জুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু। ওখানে মল্লা তৈরি হয়, বন্ধ করে দেওয়া উচিত। মাদ্রাসা শিক্ষা নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ। রাষ্ট্রপতি সেনা প্রধান বাছাইয়ে ভুল করেছেন, দলের প্রকাশ্য সভায় হাসিনাকে বললেন ওবায়দুল কাদের। 24 ঘন্টাতেই ফাটল নয়া তৃণমূল ব্লকে। বিধায়কদের বিদ্রোহে ব্যাকফুটে ঋতব্রত। বাংলাদেশ ফিরিয়ে না আনিলে ভারত কি করবে? অনুপ্রবেশ ইস্যুতে সরব বিজেপি বিধায়ক। রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও। আদালতে হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক অখিলেশ। মোদি চান যুব সমাজ রিল বানাক আর পকোড়া ভাজুক। সিবিএসই পরীক্ষা নিয়ে তোপ রাহুলে। জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক। শাহজাহানের সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারের হদিশ, গ্রেফতার 6। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। অবশেষে পুলিশের জালে জাহাঙ্গীর খান। সূত্র মারফত জানা গিয়েছে, ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্র মারফত জানা গিয়েছে, ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ওই সূত্র মারফত এও জানা গিয়েছে যে নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করেছিলেন পুষ্পা জাহাঙ্গীর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ এর আধিকারিকেরা। পাকড়াও করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে। গত 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, আমার স্বপ্ন ছিল সোনার ফলতার, তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি 21শে মে যে পুনর্নির্বাচন আছে সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের 48 ঘন্টা আগে নির্বাচনী লড়াই থেকে। যাদবপুর রেল স্টেশন সংলগ্ন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়ালো দক্ষিণ কলকাতায়। বুলডোজার অভিযানের বিরোধিতায় বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকান ও গুমটি সরানোর জন্য রাতের অভিযানের প্রস্তুতি শুরু হতেই বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা থেকেই হকার, স্থানীয় বাসিন্দা, বামপন্থী সংগঠনের কর্মী এবং এলাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া এলাকায় জড়ো হন। তাদের দাবি ছিল যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে উচ্ছেদ চালানো যাবে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় মোতায়েন করা হয় রেল সুরক্ষা বাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। উচ্ছেদ অভিযান শুরু করতে বুলডোজার পৌঁছতেই বিক্ষোভকারীরা তার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন সৃজন ভট্টাচার্য সহ বাম ও কংগ্রেসের একাধিক নেতাকর্মী। অভিযোগ, দীর্ঘক্ষণ অচলাবস্থার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের দাবি, এতে একাধিক রাজনৈতিক আহতদের মধ্যে রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক জগতের কয়েকজন পরিচিত মুখও রয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের শারীরিক পরীক্ষা করা হয়।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৃজন ভট্টাচার্য সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ভ্যানে তোলার সময় সৃজন অভিযোগ করেন, আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ না করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অন্যদিকে উচ্ছেদ অভিযান শেষে যাদবপুর স্টেশন সংলগ্ন একাধিক দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। যেসব দোকান এখনো সরানো হয়নি তাদেরও নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়েছে। গ্রেফতারের প্রতিবাদে সোমবার ভোর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে এসএফআই। সংগঠনের দাবি, ধৃতদের দ্রুত মুক্তি দিতে হবে এবং উচ্ছেদ অভিযান নিয়ে প্রশাসনকে জবাবদিহি করতে হবে। উচ্ছেদ পরবর্তী পরিস্থিতিতে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও ক্রমশ তীব্র হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। এদিন মুখ্যমন্ত্রী আরও একটি বিষয়ের সামনে তুলে ধরেন। বলেন, 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন। তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যাদের ভোটার লিস্টের নাম নেই। কেবলমাত্র সিএএ-তে অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখনো অবধি। 19,000 সার্টিফিকেট পেয়েছেন। 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারের সাথে নিয়ে ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গিয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। এর সুফল আগামী 50 বছর এ রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে এনেছি। ভাবলে অবাক হবে, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে দিয়েছে। যেখানে হাত দেওয়া হয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে। 90 দিন করা যাবে ফর্ম ফিল আপ। গোটা রাজ্যেই পুরো দমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। অফলাইন অনলাইন 2 পর্যায়ে চলছে কাজ। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢুকতেও শুরু করেছে। 3রা জুনের পরিসংখ্যান বলছে সেদিন পর্যন্ত 28 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় আপডেট দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটা বাড়িতে একটাই ফর্ম। এদিন উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন অগ্নিমিত্রা। সেখানেই তিনি অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না পড়ে সে বিষয়ে সতর্ক করেন। স্পষ্ট বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয় সেটা সরকার দেখছে। একটা পরিবারে একটাই ফর্ম যাবে। এরপরে তার সংযোজন। প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মে ফিল আপ করলেই হবে। 4টি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই। সব তথ্য না থাকলে কি করবেন? এদিকে শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে জোরদার চর্চা চলেছে। কেন এত তথ্য সরকারের তরফে চাওয়া হয়েছে তা নিয়েও চাপানোতর হয়েছে। যদিও এরই মধ্যে তা নিয়েও আগে আশ্বস্ত করতে দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। স্পষ্ট বলেছিলেন, 12 পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়। কারণ আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার। কিন্তু ফর্মে তো অনেক তথ্য রয়েছে। কারো কাছে সেই তথ্য যদি না থাকে তাহলে তিনি কি করবেন? অগ্নিমিত্রা বলছেন, যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলেরই সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর মুখ খুললেন সৌরভ। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই প্রতিবেদনে আমাকে নিয়ে যে দাবি করা হয়েছে দূর দূরান্ত পর্যন্ত তাতে কোনো সত্যতা নেই। এই পরিস্থিতিতে আমি এই সত্যি তুলে ধরা প্রয়োজনীয় বলে মনে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কোনোভাবেই ইউসুফকে পদত্যাগ করার বার্তা দিতে বলেননি। আমিও ইউসুফের কাছে এই ধরনের বার্তা নিয়ে যাইনি। শুধু তাই নয়, আমি জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকিনি। তাকে নিয়ে গুজবে ক্ষুব্ধ সৌরভ আরও বলেছেন, এই ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করার আগে সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত ছিল। স্রেফ গুজবের বশবর্তী হয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করা উচিত নয়। যেভাবে সত্য ঘটনা যাচাই না করে এই প্রতিবেদনে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাংসদ হতে চাইছেন মমতা। এবারের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর মমতা এখন আর জনপ্রতিনিধি নন, তিনি সাংসদ, বিধায়ক নন, কোনো সাংবিধানিক পদে নেই। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে বহরমপুরের সাংসদ ইউসুফকে পদত্যাগ করতে বলে এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়ে লোকসভায় যেতে চাইছেন মমতা। বহরমপুর কেন্দ্রের ভোটারদের অধিকাংশই মুসলিম, ফলে এখানে প্রার্থী হলে জয়ের বিষয়ে আশাবাদী মমতা। শোনা যাচ্ছে এই কারণেই তিনি বহরমপুরে প্রার্থী হতে চাইছেন। এ বিষয়ে মমতার দূত হিসেবে সৌরভ কাজ করেছেন বলে রটে গিয়েছে।
মমতা মুখ্যমন্ত্রী থাকার সময় তার সঙ্গে সৌরভের সম্পর্ক ভালো ছিল, এই কারণেই এখন তাদের নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রবিবার সাত সকালে কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছলো পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনের কলেজ স্ট্রিটের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে পৌঁছায় জোড়াসাঁকো থানার পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, 2023 সালে নাবালিকা নির্যাতনের একটি অভিযোগ ওঠে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সেই ঘটনায় যিনি নির্যাতিতা তিনি গতকাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তাকে কটূক্তি করে কাউন্সিলরের সাঙ্গপাঙ্গরা। এখানেই শেষ নয়, অভিযোগ তরুণীকে মারধর করা হয়, রাস্তা আটকে ঝামেলা করা হয়। জানা গিয়েছে বর্তমানে মধ্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই ঘটনার পর কাউন্সিলরদের সাঙ্গপাঙ্গরা এলাকায় তাণ্ডব চালায়। এই ঘটনায় থানায় 8 জনের নামে অভিযোগ হয়। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে। আর আজ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছেছে পুলিশ। বাড়ির দরজায় তালা, এখনো তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনের বাড়ির বাইরে দাঁড়িয়ে পুলিশ। এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ। প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো জসিম উদ্দিনের বাড়িতে ঢুকতে পারেনি পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর কেউই। তৃণমূল কাউন্সিলরের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন জোড়াসাঁকো থানার পুলিশ কর্মীরা, রয়েছেন জোড়াসাঁকো থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওডিও। জসিম উদ্দিন এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ, রাস্তা আটকে হেনস্থা, মারধর করা হয়েছে, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এবার মদন মিত্রের গাড়িতে পড়ল ডিম। কামারহাটির তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। ইতিমধ্যেই ভাইরাল বিক্ষোভের সেই ভিডিও। গাড়িতে মদন মিত্র ছিলেন না বলে ফেসবুক লাইভ করে তিনি নিজেই জানিয়েছেন। ঘটনায় এক বিজেপি কর্মীর দিকে আঙুল তুলেছেন মদন। আনোয়ার খান নামে ওই বিজেপি কর্মী আগে তৃণমূল করতেন, এমনটাই দাবি তার। ফেসবুক লাইভে মদনকে একরাশ উদ্বেগের সঙ্গেই বলতে দেখা গেল, আমি দক্ষিণেশ্বরে ব্লক ওয়ার্ড অফিসে যাব বলে বেরিয়েছিলাম, তখনই এই ঘটনা ঘটে। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম, কিন্তু রাখে হরি তো মারে কে। অনেক ভালো কাজের জন্য, বহু মানুষের পাশে দাঁড়ানোর জন্য মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনার কাছে ফিরে আসতে পারলাম। এমনকি ওই লাইভেই দক্ষিণেশ্বরে তার দলের এক কাউন্সিলরের বাড়ি আশ্রিত দুষ্কৃতীরা ঘেরাও করে রাখে বলেও অভিযোগ তোলেন তিনি। সেখানে নাকি জয় শ্রীরাম স্লোগানও ওঠে। ফেসবুক লাইভে ডিজি ব্যারাকপুরের সিপির দৃষ্টি আকর্ষণও করেন। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতরও শুরু হয়েছে, চলছে চর্চা। তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকের সঙ্গে হাত ধরায় গোসা হয়েছে ডিএমকের। সেই কারণে আগামীকাল সোমবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবে না বলেই ঘোষণা করেছিলেন স্ট্যালিনের দল। এবার কংগ্রেসকে বিধে বৈঠকে যোগ দেওয়ার আগে বেঁকে বসল ইন্ডিয়া জোটের আরও এক শরিক সিপিআইএম। সোমবারের বৈঠক আদৌ তাদের কোনো প্রতিনিধি যোগ দেবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। সিপিআইএম চটেছে কংগ্রেসের আচরণে। কেন্দ্রের এনডিএ সরকার যেভাবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি পাঠিয়ে হেনস্থা করেছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি হাত শিবির। উল্টে কেরলে বিধানসভার ভোটের প্রচারে গিয়ে বিজেপি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আঘাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। বাম শিবিরের দাবি, শরিক দলের নেতার থেকে এহেন মন্তব্য কাম্য নয়, এতে তাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি লিখেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক মারিয়ান আলেকজান্ডার বেবি। শুধু কংগ্রেস সভাপতি নয়, ইন্ডিয়া জোটের প্রত্যেক শরিকের নেতার কাছেও সেই চিঠি পাঠিয়েছেন তিনি, এমনটা জানা গিয়েছে সূত্র মারফত। বিজেপির সঙ্গে সেটিং রয়েছে সিপিআইএমের। কেরলে বিধানসভা নির্বাচনে প্রচারের সময় কংগ্রেস নেতা নেত্রীর রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খার্গে বারবার এই কথাই বলেছেন। এমনকি পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে চুক্তি করেছেন বলে একাধিক জনসভা থেকে প্রচার করেছেন রাহুল। তাতে ঘোর আপত্তি দেখিয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক। তার মতে এতে কেরলে বাম দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কোনো শরিক দলের বিরুদ্ধে এমন কথা বলা যায় না বলে এই চিঠিতে উল্লেখ করেছেন বেবি। চিঠিতে তিনি রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী ও খার্গের মন্তব্যের তীব্র বিরোধিতাও করেছেন। কেরল মেয়ে কিভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে বাম দল লড়ছে তার উদাহরণও চিঠিতে দেন এই বাম নেতা। পেশায় ইঞ্জিনিয়র, মাসে বেতন 6,000 টাকা। সেই ইঞ্জিনিয়রের বাড়িতেই মিলল টাকার পাহাড়। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় অভিযান চালিয়ে বিপুল টাকা উদ্ধার করেছে সেই রাজ্যের ভিজিল্যান্স দফতর। ওই ইঞ্জিনিয়রের নাম বৈকুণ্ঠনাথ বেহেরা। বর্তমানে কন্ধমাল জেলার বালিগুড়ায় ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এজেন্সিতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মরত। সম্প্রতি তারই একাধিক ঠিকানায় অভিযান চালানো হয়। 9 জায়গায় তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগের ভিত্তিতে মোট 9টি স্থানেও তল্লাশি চালান ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা। তল্লাশি চালানো হয় ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর, শৈলশ্রী বিহার, কানন বিহার, জাজপুরের ধর্মশালা, বাড়িপদা, বালিগুড়ার সরকারি বাসভবন এবং ওই ইঞ্জিনিয়রের অফিস কক্ষে। ভিজিল্যান্স আধিকারিকদের তল্লাশি অভিযানে ওই ইঞ্জিনিয়রের একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। বিপুল সম্পত্তির হদিশ। তদন্তে এখনো পর্যন্ত বৈকুণ্ঠনাথ বেহেরা ও তার পরিবারের নামে 5টি বহুতলের সন্ধান পাওয়া গিয়েছে।
এর মধ্যে ভুবনেশ্বরের নীলাদ্রি বিহারে প্রায় 10,500 বর্গফুট আয়তনের একটি চারতলা বাড়ি রয়েছে। এছাড়াও ভুবনেশ্বর ও যাজপুর জেলায় আরও 4টি সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। শুধু বাড়ি নয়, মোট 13টি জমির খোঁজও মিলেছে। এর মধ্যে ভুবনেশ্বরের গুরুত্বপূর্ণ এলাকায় 7টি প্লট রয়েছে। পাশাপাশি যাজপুর ও বারিপদাতেও একাধিক জমির সন্ধান পাওয়া গিয়েছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার দুর্নীতি ও তোলাবাজির কীর্তি সামনে আসছে এবং তারা গ্রেফতার হচ্ছেন। আর নিজের দলের এই নেতাদের গ্রেফতারিতেই এবার রীতিমতো আনন্দ পাচ্ছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করে নিজেই সেই কথা খোলসা করেছেন তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে লড়াই করে হেরে গিয়েছেন দেবাংশু। তবে দলের ভরাডুবির পর অন্যান্যদের মতো তিনি বিক্ষুব্ধ হননি, বরং দলের অন্দরে থাকা দুর্নীতিগ্রস্তদের পতন দেখে উল্লাস প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লেখেন, কিছু চোর ডাকাত তোলাবাজের গ্রেফতার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। এক একটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো, মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল, ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের। জেলায় জেলায় দলের ভরাডুবির হত্যা ও হেতু এরাই, দলের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ। দেবাংশুর মতে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু গ্রেফতারি হলেও ফাঁকতালে দলের ভেতরে থাকা প্রকৃত চোর, ছ্যাচর ও হুমকিবাজরাও ধরা পড়ছে, যা আদতে দলের জন্য খুব ভালো লক্ষণ। একে তিনি ব্লেসিং ইন ডিসগাইজ বা সাপে বর বলে আখ্যা দিয়েছেন। তার কথায়, যারা সৎভাবে রাজনীতি করেছেন, গায়ে কালির দাগ লাগতে দেননি, তারা কেন হারের পর হার এই সব বদমাইশদের দায়ভার নেবেন? দেবাংশুর স্পষ্ট দাবি জানিয়েছেন যে দল ক্ষমতায় থাকলে লোভী মানুষের ভিড় বাড়ে, তাই এখন অভ্যন্তরীণ তদন্ত করে দল থেকে এই দুর্নীতিগ্রস্তদের চিরতরে ছেঁটে ফেলা উচিত। নিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনেকে। শুধু তরুণ প্রজন্ম নয়, প্রতিবাদ কর্মসূচির অগ্রভাগে দেখা গিয়েছে অনেক মধ্যবয়সী এবং প্রবীণদেরও। ককরোচ জনতা পার্টির প্রথম রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সরাসরি উল্লেখ না করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নাম না নিয়ে নিতিনের দাবি, বিদেশে বসে থাকা কিছু লোক মনে করেন যে তারা ভারতের যুব সমাজকে চালিত করতে পারেন, তবে এটা ঠিক নয়। বিজেপি নেতার কটাক্ষ, ভারতের যুব সমাজ কখনো কারো হাতের পুতুল নয়। শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনেকে। শুধু তরুণ প্রজন্ম নয়, প্রতিবাদ কর্মসূচির অগ্রভাগে দেখা গিয়েছে অনেক মধ্যবয়সী এবং প্রবীণদেরও। নেটের প্রশ্ন ফাঁসের ঘটনাকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই ছিল এই প্রতিবাদ। সেই কর্মসূচিকে কটাক্ষ করেন নিতিন। তার কথায়, ভারতের যুব সমাজ দেশ গঠনের কাজ করতে এবং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায়, কিন্তু কিছু শক্তি দেশের যুবকদের প্রতিষ্ঠান বিরোধী বানানোর চেষ্টা করছে। নিতিন আরও জানান, এইসব শক্তির সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি ইতিবাচক রাজনীতির মাধ্যমে মোকাবিলা করবে। তিনি এও মনে করেন, নেপাল বাংলাদেশে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছে তা এমন যুব সমাজের সঙ্গে কখনোই যুক্ত হতে পারে না। রাজনৈতিক পালাবদলের পর থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার হুগলির শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে জোর করে বাড়ি দখল, বিরোধীদের উপর অত্যাচার এবং বিপুল বেনামি সম্পত্তির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। শ্রীরামপুরের ত্রাস উত্তম রায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শ্রীরামপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বর্তমান এবং প্রাক্তন 6 নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট 4 বারের তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে তার সম্পত্তি কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তার বিরুদ্ধে 7টি বিয়ে করা এবং 5টি রাজপ্রাসাদ সমতুল্য বিলাসবহুল বাড়ি থাকার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এছাড়াও দার্জিলিং এবং দীঘায় তার নামে একাধিক হোটেল রয়েছে বলেও দাবি করা হচ্ছে। পুরসভার সামনে বিক্ষোভ ও ডিম ছোড়া, এই সমস্ত দুর্নীতির প্রতিবাদে শ্রীরামপুর পৌরসভার সামনে প্ল্যাকার্ড হাতে সোচ্চার হন অত্যাচারিত সাধারণ মানুষ। উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনকে অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। পুরপ্রধান ও অভিযুক্ত কাউন্সিলরের প্রতিক্রিয়া। এই ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুর পৌরসভার পুরপ্রধান গিরিধারী সাহা জানিয়েছেন যে তার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উত্তম রায়। তার সাফ দাবি, তিনি যা কিছু করেছেন তা সম্পূর্ণ আইন মেনেই করেছেন। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।